স্যার, আমরা দেখছি যে অসমে কখনো এনআরসির নামে আবার কখনো বা অবৈধ উচ্ছেদের নামে বাংলা ভাষাভাষী মুসলিমদেরকেই টার্গেট করা হচ্ছে। বাংলা ভাষাভাষী মুসলিমদের অস্তিত্বের যে ইতিহাস, সেটা যদি আমাদের দর্শক শ্রোতাদের সামনে আপনি তুলে ধরেন। প্রথম কথা হচ্ছে, অসমে যে অশান্তি বর্তমানে চলছে, সেখানে যে মানুষদের হত্যা করা হচ্ছে, যাদের কোনো অপরাধ নেই, যারা কোনো ক্রিমিনাল নয়, যারা ভারতীয় নাগরিক, তো তাদের যেভাবে বর্বরভাবে হত্যা করা হচ্ছে এবং যেভাবে অসমে গণ উচ্ছেদ হচ্ছে এখন, যেখানে মানুষের বসতবাটি, ভিটে বাড়ি, তাদের চাষের জমি সব জায়গা থেকে উৎখাত করে দেওয়া হচ্ছে, এটা খুবই নিন্দনীয়। এবং এটা আজ শুধু অসম বা আমাদের পশ্চিমবাংলা নয়, এটা সারা ভারতে এবং সেই সঙ্গে সঙ্গে বিশ্বে এদের প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এবং একজন পুলিশের ফটোগ্রাফার যেভাবে একজন মৃতপ্রায় ব্যক্তির উপর উঠে লাফিয়েছে, তার মুখে লাথি মেরেছে, বুকে লাথি মেরেছে এবং অন্য পুলিশরা তাকে সমর্থন দিয়েছে, এটা একটা ঘটনা হয়তো, কিন্তু এই ঘটনার প্রতীকী ঘটনা। এই নিষ্ঠুরতা পুলিশের কতদূর নেমে এসছে, কতদূর মানুষের মধ্যে ঘৃণা ছড়ানো গেছে, যেভাবে একটি লাশের উপর, প্রায় লাশের উপর এবং এভাবে উঠে তার বুকের উপর লাফানো যায়, এটা একটা প্রতীকী জিনিস। কিন্তু প্রতীকী হলেও এর গুরুত্ব অনেক। এতে বোঝা যায় যে ঘৃণা মানুষের অন্তরে প্রবেশ করছে, নাহলে কেন করবে। তো যাই হোক, আপনি বলেছেন যে এনআরসির নামে, কখনো অবৈধ অনুপ্রবেশকারীর নামে অনুপ্রবেশকারী হচ্ছে বলে, কখনো আরও অন্য কিছুতে বাঙালি মুসলিমদের হয়রানি করা হচ্ছে, বাংলাভাষী মুসলিমদের হয়রানি করা হচ্ছে, যারা ভারতের নাগরিক এবং যারা অসমের অত্যন্ত 50 বছর 100 বছরের বাসিন্দা। অসমের গঠনে, অসমের জাতিসত্তা নির্মাণে যাদের বিরাট ভূমিকা রয়েছে। তো আমি প্রথমে, আপনি যেটা জানতে চেয়েছেন, আমি সেটাই বলবো যে অসম ছিল একসময় বাংলার সঙ্গে মেলানো। এবং আমরা জানি যে যখন বঙ্গভঙ্গ হলো 1905 সালে লর্ড কার্জন করলেন, তো সেই সময় মানে পূর্ববঙ্গ প্রদেশকে অসমের সঙ্গে মেলানো হয়েছিল, দুটো প্রদেশ এক ছিল। এছাড়া বাংলার অধীনে অসমের অনেক কিছু ছিল, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় ছিল অসমে। কলকাতা হাইকোর্ট, এখন অসম হাইকোর্ট হয়েছে, কিন্তু সেটা একসময় কলকাতা হাইকোর্টই ছিল। তো এভাবে দেখতে পাই যে আমাদের বাংলার সঙ্গে অসমের একটা অঙ্গাঙ্গী, আমি বলবো, সম্পর্ক ছিল প্রথম থেকেই। কিন্তু পরে যেটা হয় যে অসমকে বাংলা থেকে আলাদা করা হয়, অসমকে, এবং অসম থেকে বিরাট প্রদেশ ছিল। অসমের কিন্তু প্রদেশ যেমন ছিল মেঘালয়, শিলং, আমরা সবাই নামে জানি, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এই সবই ছিল আমাদের অসমের মানে ভিতরে, অসমের ভিতরে। অসম এবং গুয়াহাটি ছিল তার প্রাদেশিক রাজধানী, আগে ছিল শিলং প্রাদেশিক রাজধানী। তো এটা আমরা সকলেই জানি। এখন অসমে কী করে এলো বাংলাভাষীরা, সেটা একটু বলা দরকার। অসমে যে বাংলাভাষীরা রয়েছেন, বাংলা মূলের যে মানুষরা রয়েছেন, তাদের বিভিন্ন ভাগ আছে। যেমন আপনি ধরুন যে বরাক উপত্যকাতেও 3টি জেলায়, হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জে এক বিরাট সংখ্যক বাঙালি মুসলমান বাস করেন। এখানে তারা একটু সিলেটের কাছাকাছি, তো ফলে এই এলাকাটা সিলেট রিজনের অন্তর্ভুক্ত ছিল। পরে এটা ভারতের ভাগে পড়ে স্বাধীনতার পর। তো সেখানে যে মুসলমানরা রয়েছে, তারা বাংলাভাষী এবং তারা বাংলা স্কুলেই পড়াশোনা করেন। এবং যেটা আমি বলবো যে তারা একটু সিলেটি যে রয়েছে, সিলেটের শ্রীহট্টের, তার সেই প্রবাহের সঙ্গে যুক্ত। তারপরে আপনি যদি চলে আসেন অন্যদিকে, আমাদের শিলিগুড়ি বা কোচবিহারের পাশে রয়েছে ধুবড়ি এবং গোয়ালপাড়া, সেখানে বিরাট সংখ্যক বাঙালি রয়েছে। এবং যেমন বরাক উপত্যকার বাঙালিরা প্রথম থেকেই ভূমিপুত্র, তেমনি গোয়ালপাড়ার বাঙালিরাও এবং ধুবড়ির বাঙালিরাও প্রথম থেকেই ভূমিপুত্র। এবং তারা একটু রাজবংশী ভাষায় কথা বলেন, বাংলা ভাষায়। সেটা একটা বাংলা ভাষার একটা, আমি বলতে পারি যে যেমন আমাদের পূর্ববঙ্গের ভাষা আছে,
তেমনি এরা রাজবংশীয় ভাষায় এরা কথা বলেন। কিন্তু বাংলা সংস্কৃতির সঙ্গে এদেরও, এই মুসলমানদেরও মানে অচ্ছেদ্য সম্পর্ক। আগে ওরা বাংলা স্কুলেই পড়তেন তারা, এখন ধীরে ধীরে তারা অসমীয়া স্কুলের দিকে চলে যাচ্ছেন। তো এখানে একটা রয়েছে। তারপর রয়েছে নিম্ন অসম। নিম্ন অসমে কিন্তু হয়েছিল, মানে পূর্ববঙ্গ থেকে প্রচুর লোক এসেছিলেন। কখন এসেছিলেন? আজ থেকে প্রায় 100 বছর আগে। তো কেন? সে সময় এরা তো একই অঞ্চল ছিল, ভারতের অন্তর্ভুক্ত ছিল এবং বাংলার অন্তর্ভুক্ত ছিল। তো ফলে কারো আসা যাওয়ার সেখানে কোনো রোগ ছিল না। কেউ কাউকে বলতো না যে তুমি তো পূর্ববঙ্গ থেকে এসছো, সিলেট থেকে এসছো, বা ময়মনসিংহ থেকে এসছো, বা নোয়াখালী থেকে এসছো, তুমি বিদেশি। কারণ সব অঞ্চলটাই ছিল একটা অঞ্চলের অন্তর্ভুক্ত। তো তখন ব্রিটিশরা দেখলো যে তাদের খাদ্য দরকার, তাদের যে মিলিটারি আছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাদেরকে খাদ্যদ্রব্য সরবরাহ করতে হবে। কিন্তু অসম একটা ভালো জায়গা, শস্য শ্যামল জায়গা, কিন্তু এখানে চাষ করার তেমন লোক নেই। তাই তারা বলল, একটা অভিযান চলল, গ্রো মোর ফুড। এবং এই অভিযানে, এটা ব্রিটিশরা চালিয়েছিল, এই অভিযানে তারা নোয়াখালী থেকে, তারা সিলেট থেকে, তারা ময়মনসিংহ থেকে যে সমস্ত মানুষ ছিলেন, তার মধ্যে বাঙালি মুসলিমরাই অগ্রগণ্য, কারণ তারাই ছিল বেশি দরিদ্র। ফলে তাদেরকে যদি বলা হয় যে তুমি অসমে গেলে জমি পাবে, তোমরা উৎপাদন করতে পারবে, সেটা বিক্রি করতে পারবে, তোমরা পাট্টা পাবে, তো ফলে তারা কিন্তু সেখান থেকে এসেছিল। এটা সবাই জানে, আসামের ইতিহাসও জানে, বাংলার ইতিহাসের লোকেরা জানেন এটা। তো তারা এসে সেখানে মানে বন জঙ্গল কেটে আবাদ করেন, জলাভূমি কেটে তারা সেটাকে বাসযোগ্য করে তোলেন, জলাভূমিতে কাজ করে, এবং সবজি ফলাতে লাগলেন, ধান ফলাতে লাগলেন। তারা বিভিন্ন চর অঞ্চলে, ব্রহ্মপুত্র আপনারা জানেন বিরাট বিরাট চর রয়েছে, সেখানেও তারা গিয়ে সেখানে চাষবাস ইত্যাদি, হ্যাঁ, মাছের চাষ, এগুলো তারা করতে আরম্ভ করেন। তো ফলে দেখা যায় যে অসমের কৃষিকাজের উন্নতিতে এটা কিন্তু আর কেউ তখন করতো না। তো এখানকার কৃষিকাজের উন্নতিতে তারা একটা বড় ভূমিকা রেখেছেন, এই যারা এসেছিলেন নিম্ন অসমে তারা। তো এটা একটা আছে। এবং তারপরে রয়েছে অসমীয়া মুসলিমদের মধ্যে আরেকটা ভাগ, যেমন আমি বলতে পারি যে শিবসাগর, ডিব্রুগড়, এইসব অঞ্চলে অসমীয়া মুসলিম, যাদেরকে আপনি বলতে পারেন যারা অসমীয়া মূলের মুসলিম, তারা অসমীয়া ভাষা বলেন অরিজিনাল থেকেই। তো তাদের একটা বিরাট সংখ্যা রয়েছে। সংখ্যায় তারা অসমের মুসলিম জনসংখ্যার মধ্যে প্রায় 10 লক্ষ হবেন, যারা অসমীয়া ভাষাভাষী মুসলিম, কেমন, যাদের স্কুলে অসমীয়া পড়েন যারা, ইত্যাদি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা ভাগ রয়েছে। আরও যদি আপনি উপভাগ খোঁজেন তাও খুঁজে পাবেন। তো এদের যে বাঙালি মুসলমানদের এখানে যে অবস্থান, যারা আগে এসছেন, ব্রিটিশদের দ্বারা আসেননি, তখন তো সব ওপেন ছিল, তারা আছেন। পরে ব্রিটিশদের অনুপ্রেরণায় যে ভাই এটাকে বন কেটে বসত করো, কেমন, তাদের যারা এসছেন তারা আছেন নিম্ন অসমে বেশিরভাগ। তারপর আপনাকে আমি বললাম বরাক উপত্যকা আছে, কাছাড় অঞ্চলের মানুষ, যারা একটা সিলেটীয় ভাষা বলে, যারা সম্পূর্ণ ভূমিপুত্র। ধুবড়ি টুবড়ির দিকে রাজবংশীয় যারা আছেন, তারাও বাংলার সঙ্গে যুক্ত, তারাও সেখানে রয়েছেন। সব মিলিয়ে এখন অসমের জনসংখ্যার, আমার মনে হয় জনসংখ্যায় প্রায় 1 কোটি মুসলমান রয়েছেন। তাদের জনসংখ্যা 3 কোটি মতো, তার মানে প্রায় 33% বেশি, 35% বাংলাভাষী এবং অসমীয়াভাষী মুসলমান অসমে রয়েছেন। তো এটা সবার আগে মনে রাখতে হবে। এবং অসমের যে অস্তিত্ব, অসমীয়া ভাষা একটা খুব রিচ ভাষা, অসমীয়া ভাষা খুবই রিচ ভাষা এবং খুব মিষ্টি ভাষা, কেমন। তো অসমীয়া ভাষার অস্তিত্ব রক্ষার জন্য বাঙালি মুসলমানরা যে অবদান রেখেছেন, সারা পৃথিবীতে তার দ্বিতীয় কোনো তুলনা একদম পাওয়া যায় আমি বলবো না। মিশরের একটা তুলনা আছে, ইজিপ্টের, এছাড়া আর কোনো তুলনা নেই। তারা কি করেছেন? তারা ঘরে বাংলা বলেন এবং সবসময় বাংলার মধ্যেই রয়েছেন। কিন্তু যখন সেন্সাস হলো বিভিন্ন সময়, তখন কিন্তু তারা তাদের নেতাদের পরামর্শে, যেমন ফখরুদ্দিন আলী আহমেদ যিনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন, যেমন মইনুল হক চৌধুরী যিনি কাছাড়ের থেকে মন্ত্রী হয়েছিলেন কেন্দ্রে, কাছাড় মেডিকেল কলেজ গড়েছেন, কাছাড়ে
পেপার মিল গড়েছেন মনির হক চৌধুরী। তাদের পরামর্শে তারা শুধু কাচার বাদ দিয়ে বাকি অংশের মুসলমানরা কিন্তু কী করতো, সবসময় নিজেদেরকে সেন্সাসে অসমীয়া ভাষী হিসেবে রেজিস্টার করতো, বাংলা ভাষী হিসেবে নয়। যদি দেখা যায় যে অসমের একটা বড় অংশ আছে জনসংখ্যার, তারা হচ্ছে বাংলাভাষী হিন্দু, তারাও বিভিন্ন জায়গা থেকে এসছেন, আগের থেকেও ছিলেন ব্রিটিশ পিরিয়ডে, তারাও বিভিন্ন জায়গাতে এসে অসমে কাজ করছেন। আসামে মালিগাঁও বলে একটা সেন্টার আছে, যেটা একটা রেলওয়ের হেডকোয়ার্টার বলতে পারেন, গুয়াহাটির কাছেই। সেখানে যারা কাজ করেন তার মধ্যে অসমীয়া ভাষী লোক খুব কম, সেখানে বেশি বাঙালি ভাষী লোকরাই রেলওয়েতে কাজ করে। কিন্তু সেন্সাসে যদি দেখা যায় যে বাংলাভাষী হিন্দু আর বাংলাভাষী মুসলমান যদি এক হয়ে বলে যে আমরা বাঙালি, তাহলে কি হবে, যে অসমীয়া ভাষাটা অসমের সংখ্যালঘু হয়ে যাবে। এখনও অসমীয়া ভাষা কী হবে, সংখ্যালঘু হয়ে যাবে। এর একটা উদাহরণ কিন্তু আছে, যেমন ত্রিপুরাতে কিন্তু বাঙালিরা সংখ্যার গুরু ছিল না। এখন তো ত্রিপুরায় বাঙালিরাই সরকার করেন, সিপিএম করেন, আর বিজেপি করুক, যে করুক, কংগ্রেস করুক, কিন্তু এটা বাঙালিদের সরকার, এখানে ট্রাইবালরা বেশি ছিল। তারপর কী হলো, যে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যায় বাঙালি হিন্দু ত্রিপুরায় ঢুকতে আরম্ভ করলো। আপনারা জানেন যে বাংলাদেশের পেটের মধ্যে রয়েছে ত্রিপুরা, যে ম্যাপে। তো তা ঢুকে যেটা করলো, যে তারাই আদিবাসীদের, অরিজিনাল অধিবাসী যারা, তাদেরকে সংখ্যালঘুতে পরিণত করে নিজেরা সংখ্যা গুরু হয়ে গেল। এবং এখন আমাদের খুব আনন্দ লাগে শুনতে যে বাংলা প্রধান ভাষা ত্রিপুরার, এটা কিন্তু ছিল না 50 বছর আগে। তো অসমে তাই হতে যাচ্ছিল, যে বাংলাই হতে যাচ্ছিল এ ভাষা অসমের প্রধান ভাষা, রাজ্য ভাষা। কিন্তু সেটাকে কে রুখলো? সেটাকে রুখলো এই যাদেরকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে, যে বাংলা মূলের অধিবাসীরা, তারাই এটাকে সেন্সাসে নিজেদেরকে অসমীয়া ভাষী হিসেবে চিহ্নিত করে তারা অসমীয়া ভাষাকে অসমের ভাষা হিসেবে, প্রধান ভাষা হিসেবে এখনও বজায় রেখেছে। তাদের এই যে আত্মত্যাগ, অবদান, এটা কিন্তু কেউ স্বীকার করে না, যদি একটা বিরাট অবদান, ঠিক আছে। আর ওখানে হিন্দু বাঙালিরা যারা আছে, তারা মনে করে যে বাংলা হচ্ছে একটা উচ্চ ভাষা, আমরা কেন অসমীয়া ভাষায় আমরা পড়তে যাব। এবং তারা ব্রিটিশ আমল থেকে সেখানে বেশ কিছু বাংলা স্কুল গড়ে তুলেছে, এবং আমাদের বাঙালি হিন্দু যারা অসমে আছেন তারা বাংলা স্কুলেই পড়াশোনা করেন বা ইংরেজি স্কুলে পড়াশোনা করেন, কেমন, অসমীয়া স্কুলে নয়। তো একটা বিরাট একটা আত্মত্যাগ বাঙালি মুসলমানদের অসমীয়া ভাষার জন্য রয়েছে। এর আরেকটা উদাহরণ রয়েছে, সেটা হচ্ছে ইজিপ্ট। যখন ইসলাম প্রসারিত হলো, তো ইজিপ্টের লোকেরা অন্য ভাষা বলতো, কিন্তু যখন প্রফেট মুহাম্মদ আরবে ইসলাম নিয়ে এলেন, তারা কী করলেন, নিজেদের ভাষা ছেড়ে দিয়ে আরবিকেই তাদের নিজের ভাষা বলে গ্রহণ করলো, এবং এখনও তাই চলছে। এই একটা উদাহরণ আমরা দেখি যে ভাষা পরিবর্তনের। তো সেই হিসাবে আমি বলছিলাম যে অসমে তারা এসছেন বিভিন্ন সময়, ব্রিটিশ আমলের আগে থেকেও ছিলেন। কাছাড়ের লোকরা তো বাড়ি থেকে আসেননি, কিংবা ধুবড়ি গোয়ালপাড়ার লোকের বাড়ি থেকে আসেনি, তারা অনেক ভূমিপুত্র, তারা সেখানেই তাদের জন্ম, সেখানেই তাদের বেড়ে ওঠা, এবং সেটা শত শত বছর ধরে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা এসছেন সিলেটিয়া, ময়মনসিংহ বা নোয়াখালীর লোকেরা, তারাও তাদের আসা 100 বছর প্রায় হয়ে গেল। কিছু লোক তো আগে থেকেই ব্যবসা বাণিজ্যের জন্য রয়েছে। অসমের সব জায়গায়, সব ছোটো ছোটো শহরে, বড় শহরে আপনারা যদি যান, যেমন নগাঁও, যেমন অন্য কোনো শহর, আপনারা দেখতে পাবেন সেখানে একটা এলাকার নাম হচ্ছে ঢাকাইপট্টি। অর্থাৎ বহু আগে থেকেই বিজনেসম্যানরা তারা সেখানে আসতো, এবং ঢাকাইপট্টির লোকেরা মূলত বিজনেসই করতো, ব্যবসায়ী ছিল, তারা মুসলিম। তো এই ধরনের আপনারা শুনতে পারলেন যে যারা 100 বছর আগে এসছে, এখন থেকে 110-15 বছরও হতে পারে, তাদেরকে ব্রিটিশরা উৎসাহ দিয়েছিল। কিন্তু ব্রিটিশরা একটা কাজ, মানে অন্যায় কাজ করেছে। এরা যখন বন কেটে বসত করলো, এরা যখন ওইসব বনভূমি পরিষ্কার করে কালাজ্বরে বা ম্যালেরিয়ায় হাজার হাজার মানুষ তখন মারা গেছে এদের মধ্যে। খুব কালাজ্বর এবং ম্যালেরিয়া হতো সেই সময়, কোথায়, অসমে। তো তারা এই জঙ্গল টঙ্গল কাটতে গিয়ে, পরিষ্কার করতে গিয়ে, তাতে ক্ষেতাবাদ করতে গিয়ে প্রচুর লোক মারা গেছে, কেমন। তো নিয়ে সেটাকে একটা শস্য শ্যামলা অসমে পরিণত করেছে, এবং কৃষিতে অসম ব্যাপক উন্নতি করেছে, কেমন। তো ব্রিটিশদের একটা অনুপ্রেরণা, কিন্তু ব্রিটিশরা বলেছিল তোমাদেরকে আমরা পাট্টা দিয়ে দেবো, জমি পাট্টা,
কিছু সামান্য লোককে জমির পাট্টা ব্রিটিশরা করে যেতে পেরেছে, পরবর্তী কংগ্রেসও কিছু লোককে দিয়েছে, কিন্তু তারপরে যে হাজার হাজার লোক ছিল তাদেরকে পাট্টা দেয়নি, অন্যায়ভাবে তাদেরকে পাট্টা দেওয়া হয়নি। তো এটা আছে। তো ফলে যেটা হয় এখন যে অসমের চর অঞ্চলে যারা বাস করেন প্রায় 22-23 লাখ মুসলিম চরের ভিতরে, তারা থাকেন যে আমরা বাংলা ভাষায় একটা কথা আছে, নদীর একুল ভাঙে অকুল গড়ে। তেমনি অসমের ব্রহ্মপুত্রে যে বিশাল বিশাল চর রয়েছে, যেখানে গিয়ে এইসব লোকেরা বাংলাদেশ থেকে এসে, তখন তারা বাংলাদেশ ছিল না, অবিভক্ত ভারত ছিল, সেখান থেকে এসে বসত করেছে এবং কুমিরের সঙ্গে লড়াই করেছে আর নানা আপদ বিপদের সঙ্গে। তো তারা সেখানে সেই চর অঞ্চলগুলোকে শস্য শ্যামলা করে গড়ে তুলেছে। তাদের জীবন খুব করুণ, তাদের মূল ল্যান্ডের সঙ্গে খুব বেশি সম্পর্ক নেই, শুধুমাত্র নুন কেনার জন্য বা এই ধরনের জিনিসের সঙ্গে সম্পর্ক। চাল সবজি তারা সেখানেই উৎপাদন করে, সেখানে তেমন কোনো উন্নয়ন হয়নি, স্কুল হাসপাতাল, কিন্তু তারা সেখানেই পড়ে আছে এবং তাদের সেটা ধরে রেখেছে। কিন্তু এই ব্রহ্মপুত্র নদের ভাঙন হয় খুব, আপনি জানেন। তো সেই যখন এই চরগুলো, ওদের সাপুরি বলে অসমীয়া ভাষায়, তো সেগুলো যখন ভেঙে যায়, তখন তাদের প্রাণ বাঁচানোর জন্য, তার জীবন ধারণের জন্য তারা অন্য চরে গিয়ে ওঠে। যদি অন্য চর না পাওয়া যায়, তখন তারা পাড়ে এসে ওঠে এবং সেখানে যে সমস্ত জমি অনাবাদি পড়ে রয়েছে সেখানেই তারা ঘরবাড়ি তৈরি করে। যে সিপাঝারের যে লোকগুলো আছেন, যেখানে হত্যাকাণ্ড হয়েছে, যেখানে প্রায় 850টি বাড়ি, একটা বাড়িতে যদি আপনি ধরেন 6 জন করে লোক আছে, তাহলে 50,000-এরও বেশি মানুষকে উৎখাত করা হয়েছে এবং হচ্ছে, এবং তাদের উপর হত্যাকাণ্ড চালানো হচ্ছে, তাদের উপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে। তারা এরকম চর অঞ্চলের বাসিন্দা, তারা উঠে এসে ওখানে বসত করেছে। কোনো সরকারই তাদের কিছু বলেনি, এবং তাদের রেশন কার্ড আছে, তাদের ভোটার আইডি লিস্ট আছে, তাদের এনআরসিতে নাম রয়েছে, আধার কার্ডে নাম রয়েছে। একটি ছেলে আধার কার্ড নেওয়ার জন্য, বাচ্চা ছেলে 12 বছরের, সে গেছিলো ইয়েতে, যখন ফিরে আসে আধার কার্ড নিয়ে, কত আনন্দ তার একটা আইডেন্টি কার্ড, আধার কার্ড, সে ভারতীয়, তার পরিচয় সূচক কেমন। সে তার উপর গুলি চালানো। কেন এই বাচ্চা ছেলেটির উপর গুলি চালানো হলো? তার কাছে অস্ত্র বলতে ছিল শুধুমাত্র একটা আধার কার্ড। তাকেই টার্গেট করলো পুলিশ, হিমন্ত বিশ্ব শর্মা, সে মারা গেল। মা বাবাকে সে আধার কার্ডটা দেখাতে পেরেছি কি না আমি জানি না। অসমের বিজেপি গভর্নমেন্টের বাঙালি মুসলমানদের প্রতি এই যে বিদ্বেষের কারণ কি বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি আমাকে বলতে হবে যে অসমের মতন সম্প্রীতি বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে খুব কম আছে। অসমে শুধু বাংলাভাষী হিন্দু, বাংলাভাষী মুসলমান, অসমিয়া মুসলমান, অসমিয়া হিন্দু, অহম জনজাতি, অহম আর অসমিয়া কিন্তু এক নয়, হ্যাঁ, অহম জনজাতি নেই। কেমন আমাদের হিতেশ্বর শইকীয়া, যিনি আসামের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন অহম প্রজাতি বা অহম জাতের, যারা নিজেদেরকে ক্লেম করে যে আমরা থাইল্যান্ড থেকে এসেছি। কেমন এই হিতেশ্বর শইকীয়ার কথা একটা বলতে গিয়ে আমি সরে গেছিলাম, যে হিতেশ্বর শইকীয়া একবার এমজি আকবর, বিখ্যাত সাংবাদিক, পরে মন্ত্রী হয়েছিলেন আমাদের, তাকে বলেছিলেন যে আমাদেরকে বলা হয় আমরা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিই, তো বিজেপি টিজেপি এরা বলে, তো আমাদের সরকার, কংগ্রেস সরকার বিভিন্ন সময়ে তারা 6,80,000 মুসলিমকে ওপারে পাঠিয়ে দিয়েছে। কত? 6,80,000। কিন্তু অন্যরা বলেন যাদেরকে ওপারে ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে, তাদের সংখ্যা 12-13 লাখ, জনসংখ্যা কম মুসলমানদের। তো যাই হোক, এখন আমরা অন্য প্রশ্নে আসছি যে কেন সাম্প্রদায়িকতা। প্রথম কথা হচ্ছে মানে বিজেপির রাজনীতির একটা প্রধান অস্ত্র, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা ছাড়া বিজেপির অস্তিত্ব নেই। তারা সাম্প্রদায়িকতা ইউজ করেই তারা ভারতবর্ষে রাজ করছে এবং পরবর্তীতে ভারতবর্ষে রাজ করতে চায়। গুজরাটের মুসলমানরা কী অপরাধ করেছিল? যে কেউ যদি অপরাধী করে তাকে ধরো, তাকে শাস্তি দাও। তো সেখানে যে বিরাট নিধনযজ্ঞ চলল, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি, তিনি সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন। অবাধে চলল সেখানে গণহত্যা গুজরাটে। তো বেশ কয়েকদিন ধরে, তারপর বেশ কয়েক মাস ধরে যে এখানে হয় ওখানে হয় ইত্যাদি। তো তাদের তো কোনো অপরাধ ছিল না,
ওই সাম্প্রদায়িকতাকে সামনে রেখেই তারা নির্বাচন জিততে চেয়েছিল। এবং গুজরাট ছিল তার একটা একটা কারখানা যেখানে প্রয়োগ করা হচ্ছিল, বা ল্যাবরেটরি যেখানে এই সাম্প্রদায়িকতার সঠিক প্রয়োগ করা হচ্ছিল। ঠিক তেমনি অসমও বিজেপি দেখলো যে অসমের হিন্দু মুসলমানের মধ্যে অসমের একটা বড় উপজাতি হচ্ছে বড় উপজাতি, একটা প্রধান উপজাতি হচ্ছে বড় উপজাতি, তাদের মধ্যে একটা আছে, একটা সম্প্রীতি আছে, অনেকগুলো উপজাতি অসমে রয়েছে। তো ওরা দেখলো এই সম্প্রীতি থাকলে তো আমাদের কেল্লা ফতে হবে না। তাই হিমন্ত বিশ্ব শর্মা, যিনি একসময় আলফার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে লোকেরা বলে, বিভিন্ন পত্রপত্রিকায় গুগল মারলেও পাওয়া যায়, এবং পরে যিনি কংগ্রেসে যোগ দিয়ে শক্তিশালী মন্ত্রী হয়েছিলেন, এবং তারপরে যখন যিনি দেখলেন যে তিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী হতে পারবেন না, তরুণ গগৈ তার পুত্র গৌরব গগৈকে প্রমোট করছে, তখন তিনি যেটা করলেন, তিনি বিজেপিতে যোগ দিলেন। শুধু বিজেপিতে যোগ দেওয়া নয়, হিমন্ত বিশ্ব শর্মা আরএসএসকে ছাড়িয়ে গেলেন, আরএসএসের স্বয়ংসেবকদের ছাড়িয়ে গেলেন, এবং তাকে পূর্বাঞ্চলে সাম্প্রদায়িকতা প্রচারের দায়িত্ব দেওয়া হলো। লোকে যদি বলে আরএসএস বিজেপির প্রচারের দায়িত্ব, কিন্তু মূলত সে হচ্ছে সাম্প্রদায়িকতা প্রচারের দায়িত্ব, এবং তিনি সে দায়িত্ব খুবই গুরুত্বের সঙ্গে পালন করেছেন। অসমকে সাম্প্রদায়িক করার ক্ষেত্রে তার অনেক ভূমিকা, যেমন যখন তিনি অসমের ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন, যদিও তার এই তকমা ছিল না, কিন্তু কার্যত তিনি ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন অসমের, প্রথম টার্মে বিজেপির। তো তখন তিনি বিভিন্ন সভায় গিয়ে বলতেন যে আপনারা আমাকে বলুন কাদের তাড়াতে হবে, আপনারা কি চান যে কে আপনাদের শত্রু, বাঙালি হিন্দু আপনাদের শত্রু, অসমীয়াদের প্রশ্ন করছেন, না হিন্দুরা আপনাদের শত্রু, না বাঙালি মুসলমানরা আপনাদের শত্রু, না বাঙালি হিন্দুরা আপনাদের শত্রু? আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন বাঙালি মুসলমানরা আপনাদের শত্রু। এই ধরনের কথা কে বলছে? প্রকাশ্যে বলছে একজন মুখ্যমন্ত্রী বা একজন মন্ত্রী, ডেপুটি চিফ মিনিস্টারের পদে তিনি ছিলেন, যদিও সরকারিভাবে নয়, কিন্তু তার সেই দায়িত্বই ছিল। এই ধরনের কথা তিনি বলতেন যাতে হিংসা ছড়ায়, এবং যে সমস্ত কথাবার্তা বলতেন তাতে যে কোনো হিন্দুর গায়ের রক্ত হয়ে যাবে, তিনি বিশ্বাস করেন হিমন্ত বিশ্ব শর্মাকে। তো এইভাবে ছড়িয়েছেন, অন্য লোকেরাও ছড়িয়েছে। আপনারা দেখেছেন সিপাজারে যে এটা হলো উচ্ছেদ, 50,000 লোককে উচ্ছেদ করার পরিকল্পনা, 850টা বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তো সেখানেও তিনি সাম্প্রদায়িকতা নিয়ে এসেছেন। তিনি বলছেন কেন তিনি উচ্ছেদ করছেন, তার একটা যুক্তি হচ্ছে যে এখানে একটা শিব মন্দির রয়েছে বিখ্যাত, সেই শিব মন্দিরটিকে মুসলমানরা দখল করে নিতে চাইছে, আমরা যদি মুসলমান মুক্ত না করতে পারি আমাদের শিব মন্দির হারিয়ে যাবে। এই বলে তিনি পুরো ঈশ্বরকে সাম্প্রদায়িক করে দিচ্ছেন। কিন্তু আমি ধন্যবাদ জানাবো, আমি লিখেছি আমার পেপারে যে অসমে এই বিষয়টাকে, এই হত্যা, 3 জন লোক মারা গেছে, অনেকে আহত হয়েছে, চিকিৎসাধীন, গুলি খেয়ে পড়ে আছে, এটাকে কিন্তু অসমের হিন্দুরা সাম্প্রদায়িকভাবে নেয়নি। তারা বলছে এটা অন্যায়, এটা তুমি করতে পারো না। টক শোগুলোতে সব লোকেরা বলছেন, বুদ্ধিজীবীরা বলছেন তারা হিন্দু, অসমীয়া হিন্দু, তারা বলছেন এটা অন্যায় হচ্ছে ভারতীয় মুসলিমদের উপর, যারা অসমের বাসিন্দা। তো তাই আমি বলবো যে এটা কেন, বিশেষ করে বিজেপি কেন করছে, তো সেটা হচ্ছে তাদের একমাত্র অস্ত্র রাজনীতিতে, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। আর সাম্প্রদায়িকতার বলি কে হবে? মুসলিমরা হবে, খানিকটা খ্রিস্টানরা হবে, একে অপরকে লাগিয়ে দেবে, এবং তারপরে এর ভিত্তিতে তারা হিন্দু ভোট পাবে। জনজাতিগুলোকে বলা হচ্ছে, বড়দের বলা হচ্ছে বাঙালি মুসলমানদের সরাও, এরা তোমাদের জমি দখল করে নিয়েছে, এদের সরাতে হবে। তো এরকম করে যে উত্তেজনা ফলায় সরকার পক্ষ, এখন তো উনি সাংবিধানিক দায়িত্বে রয়েছেন, মুখ্যমন্ত্রীর দায়িত্বে, তিনি যেসব কথা বলেন তাহলে তো হবেই। এবং তিনি বলেছেন সিপাজার হত্যাকাণ্ড সম্বন্ধে পুলিশকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা তা সফলভাবে পালন করেছে। অর্থাৎ যে সমস্ত বর্বরভাবে বাসিন্দাদের বাড়ি ভাঙা হয়েছে, বর্বরভাবে গুলিচালনা করা হয়েছে, ছেলে, বুড়ো, মেয়ে, কিশোরী সবার উপর অত্যাচার করা হচ্ছে, এটাকে হিমন্ত বিশ্ব শর্মা বলছেন এটা এর দায়িত্ব আমরা পুলিশকে দিয়েছিলাম, পুলিশ তাদের নিজের দায়িত্ব যথাযথ পালন করেছে। এই যদি একজন মুখ্যমন্ত্রীর কথা হয় তাহলে আপনি বুঝতে পারছেন যে কেন হচ্ছে, এটা রাজনীতির জন্য হচ্ছে, এবং ওটা চাইছে যে অসমকে গুজরাটের মতন একটি রাজ্যে পরিণত করতে।
স্যার, সম্প্রতি সুপ্রিম কোর্টে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছে যে কোনোভাবেই, বিশেষ করে এই করোনা আবহের মধ্যে, উচ্ছেদ করা যাবে না অমানবিকভাবে। তারপরেও অসম এটা করেছে, অসম সরকার। আসলে মানে আমি কি বলবো, যে সুপ্রিম কোর্টের অনেক নির্দেশই মানা হচ্ছে না, বা ঘুরিয়ে সেটাকে অন্যদিকে মুখ করে সেটাকে বাস্তবায়িত করা হচ্ছে, যার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। তো এরা সুপ্রিম কোর্টের পরোয়া করে না। কেমন সুপ্রিম কোর্ট কী বলেছে, কোনো একটা যুক্তি দিয়ে দেবে, যে মন্দিরকে রক্ষা করার জন্য ছাড়ার কোনো প্রয়োজন ছিল না। অথচ কোনো ওখানকার স্থানীয় হিন্দু কখনোই বলেনি যে আমাদের মুসলিম ভাইরা আমাদের মন্দিরের জন্য বিপদ, কখনো বলেনি, কখনো কোনো থানায় এজাহারও করেনি। কিন্তু কে এজাহার করছে? হিমন্ত বিশ্ব শর্মা। তিনি তার কল্পনার চোখে দেখতে পেয়েছেন, আরে এই মন্দিরটা তো শেষ হয়ে যাচ্ছে, এবং সে মন্দিরটা খুব বেশি পুরনোও নয়। ওখানকার বাসিন্দারা বলছেন, আমরা যখন এখানে বসত করি তখন কিন্তু এই মন্দিরটা এখানে ছিল না, পরে হয়েছে, এবং আমরা সহযোগিতা করেছি সে মন্দির নির্মাণে বা অন্যান্য কাজে। আর অসম, বাংলা এবং ভারতের বিভিন্ন স্থানে মন্দির মসজিদ পাশাপাশি থাকে, কারও কোনো অসুবিধা হয় না। অসমে তো অনেকগুলো বিখ্যাত মন্দির রয়েছে, যার পাশেই রয়েছে মসজিদ, শিবসাগর বা অন্যান্য জায়গায়, কিন্তু কেউ তাতে আপত্তি জানায়নি। তো আপনারা বুঝতে পারছেন যে কি করে একটা ভিন্ন রং চাপিয়ে দেওয়া হয়, আর যাতে একজন মাস্টার, একজন কি বলবো আমি, একজন পণ্ডিত হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। স্যার, একদম শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমি প্রথমে বলবো যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের সংবিধান আমাদের প্রত্যেক নাগরিকের অধিকার সুনিশ্চিত করে। আমাদের সুপ্রিম কোর্টেরও কর্তব্য হচ্ছে যে সংবিধানকে যাতে সকলে মানে, তার জন্য তারা সচেষ্ট। আমাদেরকে দুটো ইনস্টিটিউশন, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং আমাদের সংবিধান, আমাদের পার্লামেন্ট খুব প্রিয়, কিন্তু পার্লামেন্টকেও লোকেরা সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্যদিকে ইউজ করছে। তো সেটা আমি খোলাখুলি বলছি, যাতে পার্লামেন্টারি মর্যাদা নষ্ট হচ্ছে। আমার যেটা বক্তব্য, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ, এবং এখানে ভারতবর্ষে অসংখ্য জাতির বাস। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এগুলো তো আছেই। অনেক জাতি, উপজাতি, অনেক ভাষা, উপভাষা ভারতবর্ষে রয়েছে। এটাই আমাদের বৈচিত্র্য, এটাই আমাদের শক্তি। যারাই এটাকে নষ্ট করতে চাইছে তারা কিন্তু আখেরে ভারতবর্ষেরই ক্ষতি করছে, যেমনটি হিটলার করেছিলেন জার্মানিতে। তা এখন আমাদের কর্তব্য আমাদের এই সংবিধানকে রক্ষা করার জন্য যেভাবে পারি তার জন্য সচেষ্ট হই। শান্তিতে থাকাই সবথেকে বড় কথা নাগরিকদের। আর বাঙালিদের আমরা বলবো যে বাঙালিরা বিভিন্ন সময় ভারতকে পথ দেখিয়েছে, সে কলকাতা থেকে হোক, সে নাগপুর থেকে হোক, সে লখনৌ থেকে হোক, সে এলাহাবাদ থেকে হোক, বাঙালিরা সেসব জায়গায় ছিলেন এবং এখনও আছেন। তারা কিন্তু বিভিন্ন দিকে পথিকৃৎ ছিলেন, বিশেষ করে বাঙালি হিন্দুরা। কেমন? তো আমি সেজন্য বলবো আমাদের ভারতবর্ষ কেন্দ্রিক যে রোল বাঙালিদের, সেটা আমাদেরকে পালন করতে হবে, এবং আমরাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমাদের সংবিধানকে যাতে আমরা রক্ষা করতে পারি তার জন্য বাঙালিদের এক বিশেষ দায়িত্ব রয়েছে।